ওকে, আজকে যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 11, বাট এটা পুরান এডিশনের বই যেটা সেটাতে চ্যাপ্টার 10 হিসেবে দেওয়া, এই জন্য এখানে চ্যাপ্টার 10 দেখাচ্ছে ট্রি। বাট তোমাদের বইয়ের যেটা সেটা হচ্ছে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-এর টপিক হচ্ছে ট্রি, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো মূলত এখানে আমরা এই টপিকগুলো ডিসকাস করব যে ট্রি এর ইন্ট্রোডাকশন, তারপরে অ্যাপ্লিকেশন, ট্রিতে কিভাবে আমরা ট্রাভেল করি, তারপরে স্প্যানিং ট্রি একটা প্রোটোকল আছে, আর মিনিমাম স্প্যানিংটা কিভাবে বের করে, এই টপিকগুলো ডিসকাস করব। প্রথমে আসো যে ট্রি কি জিনিস। তো নর্মালি আমরা গত চ্যাপ্টারের গ্রাফ কভার করেছি। ট্রি হচ্ছে এক ধরনের কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ, বাট যেটার ভিতরে কোনো সার্কিট নাই। সার্কিট বলতে হচ্ছে ট্রি যখন তোমাদের গ্রাফ যখন পড়াইছি তখন সেখানে অয়লারিয়ান পাথ, তারপর হ্যামিল্টনিয়ান সার্কিট, এগুলো পড়ানো হয়েছিল। ওই ধরনের কোনো সার্কিট বা হ্যামিল্টনিয়ান পাথ বা এই ধরনের কোনো কিছু নাই। ঠিক আছে, শুধুমাত্র এটা একটা কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ, বা যেটার ভিতরে কোনো সার্কিট নাই। এইটা হচ্ছে ট্রি এর এক্সাক্ট ডেফিনেশন। তাহলে ট্রিটা হচ্ছে আনডিরেক্টেড কানেক্টেড গ্রাফ যেটার ভিতরে কোনো সার্কিট নাই। যেমন এইখানে দেখো, চারটা ফিগার দেওয়া আছে, চারটা গ্রাফ, G1 থেকে G4। আমাকে বলো যে কোনটা ট্রি আর কোনটা ট্রি না। উপরে যে ডেফিনেশনটা আমি ডিসকাস করেছি সেই ডেফিনেশন অনুযায়ী বলো যে কোনটা আসলে তোমার গ্রাফ, মানে কোনটা ট্রি আর কোনটা হচ্ছে ট্রি না। স্যার G2 হবে মনে হয়। G2। G2 কি ট্রি নাকি ট্রি না কোনটা? স্যার ট্রি। বাকিগুলো বলছে যে কোনো সার্কিট থাকবে না। G3-তে সার্কিট আছে? G3, G3 দেখো ক্লোজ। G3-তে সার্কিট আছে। G1, G2 এবং G4 এগুলোতে সার্কিট নাই। তাহলে আমরা G1, G2, G4 এগুলোকে ট্রি হিসেবে বলতে পারবো। ক্লিয়ার? জি স্যার। তো G1 এবং G2, G4-এ কেন নাই? ও, G4-এ হ্যামিল্টনিয়ান পাথ আছে, হ্যামিল্টনিয়ান সার্কিট আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার অয়েলার সার্কিট আর এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট, এর জন্য G3, G4-এ হচ্ছে তোমার ট্রি হিসেবে বলতে পারবো না। G1, G2 হচ্ছে ট্রি। আর এখানে থিওরিটা হচ্ছে যে একটা যে কোনো আনডিরেক্টেড গ্রাফকে আমরা ট্রি বলতে পারবো যদি ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার ইজ এ ইউনিক সিম্পল পাথ বিটুইন এনি অফ টু ভার্টেক্স। যদি যে কোনো দুইটা নোডের মাঝখানে সিম্পল জাস্ট হচ্ছে নর্মালি একটা লাইন দিয়ে কানেক্টেড থাকে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে একটা ট্রি। তার মানে ট্রি হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ, সিম্পল তোমার নোডগুলো হচ্ছে কানেক্টেড থাকবে। তারপরে আরেকটা হচ্ছে, আরেক ধরনের ট্রিটা বলা হচ্ছে রুটেড ট্রি। রুটেড ট্রি হচ্ছে এক ধরনের ট্রি যেখানে একটা মাত্র নোড, যেই গ্রাফের একটা মাত্র নোডকে আমরা রুট হিসেবে ডিজাইন করি, আর বাকি নোডগুলো হচ্ছে ওই রুট নোড থেকে আস্তে আস্তে ডিরেক্টেড থাকে। যেমন আমাদের নর্মাল যে গাছগুলা থাকে সেই গাছের শিকড় থাকে, তারপরে ব্রাঞ্চ থাকে, তারপরে পাতা থাকে। তো এখানেও ঠিক তাই, রুটেড ট্রি বলতে আমরা সেই ধরনের ট্রি বুঝবো যেখানে একটা নোডকে আমরা রুট হিসেবে বলবো, বাকি নোডগুলো ওই রুটের সাথে কানেক্টেড থাকবে, সেটাকে বলবো হচ্ছে রুটেড ট্রি।
যেমন এইখানে এক্সাম্পল দেখো, এগুলো হচ্ছে রুটেড ট্রি। দ্যাট মিনস এই সিটাকে তুমি যদি রুট হিসেবে চিন্তা করো, রুট থেকে ব্রাঞ্চ বের হয়েছে, এই ব্রাঞ্চ থেকে আবার ব্রাঞ্চ, তারপরে ফাইনালি হচ্ছে পাতা। এটাও হচ্ছে রুটেড ট্রি, যেখানে এ হচ্ছে রুট। এটাও হচ্ছে রুটেড ট্রি, যেখানে সি হচ্ছে রুট। তার মানে একটা নোড থাকবে হচ্ছে আমার রুট হিসেবে, যেখান থেকে বাকি নোডগুলা আস্তে আস্তে কানেক্টেড হবে। তো এই ধরনের গ্রাফগুলোকে আমরা বলবো হচ্ছে রুটেড ট্রি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার এখানে কিছু ডেফিনেশন একটু বোঝার ব্যাপার আছে। এখানে মনে করো যে একটা ট্রি এর ডায়াগ্রাম দেওয়া আছে, তাহলে এখানে রুট কোনটা বলো তো? স্যার এ। তাহলে এই ট্রি এর রুট হচ্ছে এ। আচ্ছা, এখন এই ট্রি এর যে রুটটা এ, এর সাথে কানেক্টেড কে? বি বি। কানেক্ট। বি কানেক্টেড। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে বি হচ্ছে এ, এ নোডের চাইল্ড নোড। আমি কি বুঝাইতে পারছি? বি জি হচ্ছে স্যার। এর চাইল্ড। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বি এর প্যারেন্ট। ক্লিয়ার এটা? যেহেতু এ নোড থেকে তোমার বি নোডটা আসছে, তার মানে বি নোডটা হচ্ছে এর চাইল্ড, আর এ নোডটা হচ্ছে বি এর প্যারেন্ট। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে বি এর চাইল্ড কোনটা বলো তো? সি ডি ই। বাকিরা বুঝছো এটা? জি স্যার। বি এর জি চাইল্ড স্যার। হচ্ছে সিডিই, আর সিডিই এর প্যারেন্ট কে? বি। বি। এখন সিডিই কে আমরা কি বলতে পারি একজন আরেকজনের? সিবলিংস। সিবলিংস মানে কি? ভাই বোন। ভাই। ভাই বোন। ভাই বোন রেখে এইটাকে ইংলিশে বলা হয় সিবলিংস। তার মানে সিডিই এরা হচ্ছে পরস্পর পরস্পরের সিবলিংস, ভাই বোন। বোঝা গেছে? জি স্যার। ওকে। তারপরে ডি আছে। ডি এর চাইল্ড কে? এফ আর জি। এফ আর জি। আর এফ আর জি এর প্যারেন্ট হচ্ছে ডি। ডি। বুঝছো এটা সবাই? প্যারেন্ট, চাইল্ড আর সিবলিংস, এই তিনটা ওয়ার্ড বুঝতে পারছো? জি স্যার। প্যারেন্ট, চাইল্ড, সিবলিংস বোঝা গেছে? জি স্যার বুঝছি। ওকে। এরপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যানসেস্টর। অ্যানসেস্টর বাংলা কি? স্যার পূর্বপুরুষ। পূর্বপুরুষ। তাহলে এফ যে নোটটা আছে তার পূর্বপুরুষ কে কে? মানে এফ কার কার ডি। থেকে আসছে দেখো। এফ আসছে ডি ডি বি এ। থেকে। না, সি হবে না। সি এর ডি বি। সাথে বি এফ এর এ। কোনো কানেকশন নাই। এফটা আসছে ডি থেকে। ডিটা কার থেকে আসছে? থেকে আসছে। বি বি এর থেকে। থেকে আসছে। বিটা কার থেকে আসছে? এ এর এর থেকে। থেকে থেকে। আসছে। তার মানে ডি, বি, ই, এ, এই যে চ্যানেলটা আছে, এরা হচ্ছে এফ এর পূর্বপুরুষ বা এফ এর অ্যানসেস্টর। তার মানে এফ যে নোডটা আছে, এই নোডের অ্যানসেস্টর হচ্ছে ডি, বি, এ। তার মানে এটা হচ্ছে ওর ফাদার, তারপরে গ্র্যান্ডফাদার, তারপরে গ্রেট গ্র্যান্ডফাদার, এইভাবে করে আসছে। সি এবং ই এর সাথে এফ এর কোনো কানেকশন নাই। যথারীতি একইভাবে জি এর অ্যানসেস্টর যদি বলি, সেটা হবে ডি, বি, এ। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার ডিসেন্ডেন্ট বাংলা কি? অ্যানসেস্টর পূর্বপুরুষ, ডিসেন্ডেন্ট। অ্যানসেস্টর তো বললা পূর্বপুরুষ, ডিসেন্ডেন্ট কি? স্যার এটা কি অপোজিট? অপোজিটটা, পরবর্তী প্রজন্ম যারা। আচ্ছা। তাহলে বি এর পরবর্তী প্রজন্ম কারা কারা? তার মানে বি এর থেকে কারা কারা আসছে দেখো, বি এর থেকে সি, ডি, ই আসছে। তারপরে আবার এফ ডি জি। থেকে এফ এবং জি আসছে। তার মানে বি এর মানে পরবর্তী প্রজন্ম যারা ডিসেন্ডেন্ট হবে হচ্ছে সি, ডি, ই, এফ এবং জি। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ক্লিয়ার সবাই? অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্ট বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে। এরপরে যেটা, সেই ওয়ার্ডটাকে বলা হচ্ছে লিফ। গাছের সর্বশেষ যে জিনিসটা সেটা হলো পাতা। পাতার পর আর কিছু নাই। এখানে দেখো সি এর পর আর কিছু আছে?
না স্যার। সি এর পর আর কিছু নেই, তাহলে সি হলো এই গ্রাফের লিফ। এফ, এফ এর পরে কিছু আছে? না স্যার। জি এর পরে, ই এর পরে কিছু নাই, তার মানে এই সি, এফ, জি, ই এদেরকে বলা হচ্ছে লিফ নোড, বা এদেরকে বলা হচ্ছে ওই ট্রি এর লিফ, মানে সর্বশেষ নোড, এরপর আর কিছু নাই। ঠিক আছে, এদের ডিগ্রি হচ্ছে 1। লিফ নোডের ডিগ্রি সবসময় 1 হয়। লিফ বোঝা গেছে। জি স্যার। এরপর হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স। ইন্টারনাল ভার্টেক্স মানে যাদের তোমার একটা করে চাইল্ড আছে, যেমন এর চাইল্ড আছে বি, বি এর চাইল্ড আছে সি, ডি, ই, ডি এর চাইল্ড আছে এফ এবং জি। তার মানে এই নোটগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল নোট, মানে লিফ বাদ দিয়ে বাকি যে নোটগুলো আছে সেগুলোকে বলা হবে ইন্টারনাল নোট বা ইন্টারনাল ভার্টেক্স। তার মানে আমার এই ট্রি এর ক্ষেত্রে হচ্ছে এ, বি এবং ডি, এদেরকে বলা হবে ইন্টারনাল নোট বা ইন্টারনাল ভার্টেক্স, কারণ এদের অ্যাটলিস্ট একটা করে চাইল্ড আছে। বুঝতে পারছো এটা? মানে স্যার প্যারেন্ট গুলোই হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স। মানে প্যারেন্ট লিফ বাদ দিয়ে বাকি যে নোটগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স, অথবা আরো সহজ করে যদি বলি, কোনো একটা ট্রি এর ভিতরে মিনিমাম যদি একটা চিলড্রেনও থাকে, একটা করে চাইল্ড থাকে, তাহলে সেই নোটগুলোকে বলা হবে ইন্টারনাল ভার্টেক্স। যেমন এ এর দেখো আছে বি, বি এর চাইল্ড 3টা, আবার ডি এর হচ্ছে 2টা, তাহলে এ, বি, ডি হচ্ছে আমার ইন্টারনাল ভার্টেক্স। সি, এফ, জি, এদের কোনো যেহেতু চিলড্রেন নাই, এই জন্য এদেরকে ইন্টারনাল ভার্টেক্স বলা হবে না, এদেরকে শুধু বলা হবে লিফ। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। এরপরে যেটা আছে সেটা হলো সাব ট্রি। সাব ট্রিটা একটু খেয়াল করো। এই যে পুরা ট্রি, এই ট্রি এর থেকে এই পার্টটুককে আমি আলাদা করে নিয়ে গেলাম, আলাদা করে মনে করো নিচে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এই যেহেতু এই ট্রি এর অংশ হচ্ছে এইটা, এই জন্য এটাকে বলা হচ্ছে সাব ট্রি। এবং যেহেতু এটা আলাদা করে একটা ট্রি বলতেছি, তার মানে এটা রুট হবে হচ্ছে ডি নোট, কারণ এটা শুরু হবে ডি থেকে। তার মানে একটা গাছ থেকে যখন আমরা একটা ডাল ভেঙে নিয়ে এসে, ওইটা হচ্ছে একটা গাছের অংশ, যেটাকে বলতে ওইটাও দেখতে একটা গাছের মতো, ওইটার ভিতরে ডাল থাকে, ব্রাঞ্চ থাকে, পাতা থাকে, এই জন্য ওইটাকে বলা হচ্ছে সাব ট্রি। বোঝা গেছে বিষয়টা, সাব ট্রি? জি স্যার। তাহলে এটা হলো সাব ট্রি। আচ্ছা, এরপরে তোমার আরেকটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে এম এরে ট্রি। এম এরে ট্রিটা কি? এম এরে ট্রির প্রথম কন্ডিশনটা হচ্ছে এটা হতে হবে একটা রুটেড ট্রি, মানে এই ট্রি এর একটা রুট থাকবে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যে ইফ এভরি ইন্টারনাল ভার্টেক্স হ্যাজ নো মোর দেন এম চিলড্রেন, দ্যাট মিনস প্রত্যেকটা নোডের এম সংখ্যক করে যদি চিলড্রেন থাকে, তখন এটাকে বলা হবে এম এরে ট্রি। উদাহরণ দেই, ধরো ফর এক্সাম্পল তোমার দাদার হচ্ছে ছেলে পেলে 3জন, তোমার বাবারও ছেলে পেলে 3জন, তোমার ঘরেও ছেলে পেলে 3জন, তার মানে এটা হবে হচ্ছে 3 এরে ট্রি। মানে সবারই চিলড্রেন সংখ্যা যদি সমান হয়, তখন এটাকে বলা হবে এম এরে ট্রি। তার মানে এম সংখ্যক চিলড্রেন থাকতে হবে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে, সেটাকে বলা হবে এম এরে ট্রি। আর আরেকটা নাম আছে যেটাকে বলা হচ্ছে ফুল এম এরে ট্রি। ফুল এম এরে বলতে বোঝায় যে এক্স্যাক্টলি যদি এম সংখ্যক চিলড্রেন থাকে, তখন এটাকে বলা হবে ফুল এম এরে ট্রি। উদাহরণ দেখলে এখানে ক্লিয়ার হবে, দেখো। যেমন এখানে T1 যে ট্রিটা আছে, এখানে দেখো প্রথম যেই আহ তোমার ইয়েটা আছে, নোটটা আছে রুট নোট, তার চিলড্রেন কয়টা? 2টা। তারপরে যেটা আছে তার চিলড্রেন হচ্ছে 2টা। তারপরে যে নোটটা আছে তারও চিলড্রেন হচ্ছে 2টা। তার মানে এইখানে যে ট্রিটা বলতেছি, যে 2টা 2টা করে যেহেতু আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে একটা 2 এর ট্রি। বোঝা গেছে? জি স্যার। ওকে। মানে মোট কথা হচ্ছে যে চিলড্রেন না থাকলে কোনো কথা নেই, আর যদি থাকে তাহলে সমান সংখ্যক থাকতে হবে।
যেমন এই রুট নোট এর চিলড্রেন হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। এখন এই দুইজনের আবার তিনটা তিনটা করে আছে, এই বেচারার নাই। না থাকলে কোনো কথা নাই, যদি থাকে তাহলে তিনটা থাকতে হবে। তাহলে দেখো সবগুলা তিনটা তিনটা করে, তাহলে এটাকে বলা হবে থ্রি অ্যারে T3 কে কি বলা হবে বলো তো? স্যার 5 অ্যারে ট্রি। ফাইভ অ্যারে। T4? স্যার এটা ফুল এরেটি। T4টা একটু বুঝিয়ে দেন। T4টা হচ্ছে তোমার টু অ্যারে ট্রি। কারণ এইখানে দেখো ডেফিনেশনে বলছে যে নো মোর দেন m চিলড্রেন। মানে স্যার প্রথমে তো টু আছে, তারপরে থ্রি, তারপর হ্যাঁ, আবার টু। তাহলে এখানে যেটা বলছে যে m অ্যারে ট্রি হবে যেখানে প্রত্যেকটা নোডের তিন মানে m সংখ্যক চিলড্রেনের বেশি নাই, তখন সেটা হবে হচ্ছে m m m অ্যারে ট্রি। তাহলে প্রথমটা দেখো T1-এ আমার দুইটা করে আছে, দুইটার বেশি নেই। কথাটা বুঝতে পারছো? এক্স্যাক্টলি দুইটা করেই আছে। এইটা টু, কিন্তু এটার আগে আরেকটা শব্দ অ্যাড হবে যেটা হচ্ছে ফুল। বুঝতে পারছো কথাটা? জি স্যার। T2? স্যার T2 তাহলে ফুল এমআরে হবে। ফুল ফুল থ্রি এর। থ্রি T3? এর ফুল 5 এর। ফুল ফাইভ। ফুল ফাইভ এর। আর T4 ফুল হবে না, কারণ এইখানে এক্স্যাক্টলি কথাটা বলা আছে, এখানে দেখো এক্স্যাক্টলি বলা আছে এক্স্যাক্টলি m চিলড্রেন। আমার এখানে এক্স্যাক্টলি নাই, কোনোটায় দুইটা আছে কোনোটায় তিনটা আছে। তার মানে নো মোর দেন m, তাহলে নো মোর দেন কত? তিনের বেশি নাই। আছে T4-এ? তিনের বেশি আছে কোনো জায়গায়? না স্যার। তাহলে এটাকে বলবো থ্রি এর এটে, কিন্তু এটাকে ফুল বলা যাবে না। কিন্তু স্যার এটা 2 এরই হলো না কেন? টু এর হলে যেগুলো তিনটা করে আছে সেগুলোকে কি বলবা? ও আচ্ছা। তো এই জন্য বলছে যে নো মোর দ্যান m চিলড্রেন, মানে m এর বেশি হবে না। তার মানে এখানে আমার m এর ভ্যালু হচ্ছে থ্রি, কারণ এই দুইটা নোডের ক্ষেত্রে তিনের বেশি নাই। বোঝা গেছে? জি স্যার। Okay. তাহলে এটা হচ্ছে আমার আরেকটা টার্ম, দুইটা টার্ম পেলাম, m এর বা ফুল m এর ট্রি। এটা হচ্ছে যেহেতু দুইটা করে আছে, এটার নাম হচ্ছে আবার ফুল বাইনারি ট্রিও বলা চলে। এটা ফুল থ্রি এর, ফুল ফাইভ এর, এটা নট ফুল থ্রি এর, বা এটাকে জাস্ট নর্মালি বলবো হচ্ছে থ্রি এর ট্রি। বুঝতে পারছো এটা? ক্লিয়ার হয়েছে এটা সবার? সবাই বুঝছো? জি স্যার। এটা বোঝা গেছে? এ হচ্ছে রুট নোট, তার লেফট চাইল্ড হচ্ছে বি। এফ হলো সি এর রাইট চাইল্ড। এ রুট নোডের, এটা হলো লেফট সাব ট্রি, এটা হচ্ছে রাইট সাব ট্রি। তাহলে এই জিনিসগুলো বোঝা গেছে? লেফট চাইল্ড, রাইট চাইল্ড, লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি, এটা বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এবার ট্রি এর বৈশিষ্ট্য, কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজটা হচ্ছে
যে যদি একটা ট্রি এর n সংখ্যক ভার্টেক্স থাকে মানে n সংখ্যক নোড থাকে তাহলে এর নাম্বার অফ এজ হবে n-1। তো এটা প্রুফ দরকার নেই আমাদের, এগুলো প্রুফ দরকার নেই। আচ্ছা এবার আসো, এবার হচ্ছে লেভেল। একটা ট্রি এর লেভেল কিভাবে আমরা বের করবো বা একটা নোডের লেভেল কিভাবে বের করব। তো একটা নোড আছে মনে করো, সেই নোডটা হচ্ছে ভি নোড। সেই ভি নোডের লেভেলটা হবে রুটেড ট্রি এর ক্ষেত্রে সেটা হচ্ছে লেন্থ অফ ইউনিক পাথ ফ্রম রুট টু দিস ভার্টেক্স। দ্যাট মিনস রুট নোড থেকে ওই ভি নোড পর্যন্ত আসতে কতগুলো তোমার লাইন থাকবে বা কতগুলো এজ থাকবে সেটাকে বলা হচ্ছে তার লেভেল। রুট নোডের ক্ষেত্রে রুট যেটা, রুটের লেভেলটা হলো 0। রুটের পরের যে চাইল্ড থাকবে তার লেভেল হচ্ছে 1, তারপরে তার লেভেল হচ্ছে 2, এইভাবে করে লেভেলটা থাকে। তার মানে রুট নোড থেকে ওই নোড পর্যন্ত আসতে যে কয়টা লাইন তোমার পার হয়ে আসতে হয় সেটাকে বলা হচ্ছে তার লেভেল। আর একটা রুটেড ট্রি এর হাইট হচ্ছে যে তার ম্যাক্সিমাম লেভেলটা। একটা নোডের যে ম্যাক্সিমাম লেভেল সেটা হচ্ছে পুরো ট্রি এর হাইট। এক্সাম্পল দিলে বুঝতে পারবা, মনে করো এখানে একটা ট্রি দেওয়া আছে। এখন আমি যদি বলি যে এফ নোড, যেটা এফ নোডের লেভেল কত, তাহলে রুটটা কোন নোড? L0, রুটটা হচ্ছে এ, তাহলে এ নোডের লেভেল হচ্ছে 0। তারপরে এ থেকে বি তে আসছে L1, লেভেল 1, বি থেকে এফ এ আসছে লেভেল 2। তার মানে তোমার এখানে লাইন হচ্ছে 2টা, এই জন্য এটা হচ্ছে লেভেল 2। আমি যদি বলি ডি নোড, ডি এর লেভেল কত? ডি এর লেভেল হবে, দেখো লাইন L3, কয়টা আসছে, একটা, দুইটা, তিনটা, তাহলে ডি এর লেভেল হচ্ছে 3। বুঝতে পারছো এটা লেভেলটা? জি স্যার। তাহলে এই ট্রি এর হাইট কোনটা হবে বলো তো? স্যার এইচ। এইচ এর যেই লেভেলটা, ম্যাক্সিমাম এইচ এর যে লেভেলটা সেটা হবে পুরো ট্রি এর লেভেল। তাহলে এইচ এর লেভেল কত আছে দেখো, 1, 2, 4। 3, 4। তার মানে এই পুরো ট্রিটার লেভেল হচ্ছে 4, তার মানে হাইট হচ্ছে 4। তাহলে লেভেল আর হাইট বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে ব্যালেন্স ট্রি। ব্যালেন্স ট্রিটা হচ্ছে যে একটা ট্রিকে, এম এর ট্রিকে বা রুটেড এম এর ট্রিকে আমরা একটা ব্যালেন্স ট্রি বলবো যদি এটার হাইট এইচ হয় এবং যদি সবগুলা লিফ বা সবগুলা পাতা যদি তার এইচ মানে হাইট লেভেলে থাকে অথবা হাইটের আগের লেভেলে থাকে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ট্রিটা হচ্ছে একটা ব্যালেন্স ট্রি। কিরকম? যেমন এইখানে দেখো যে 3টে ট্রি দেওয়া আছে, T1, T2, T3। বলো কোন ট্রিটা হচ্ছে আমার ব্যালেন্স ট্রি? T3। T3। তাহলে কন্ডিশনটা কি বলছে যে প্রথমে এটা এম এর ট্রি হইতে হবে। তুমি প্রথমে আগে চেক কর, প্রথম কথা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে রুটেড। তাহলে তোমার এই 3টে ট্রি তো রুটেড নাকি? রুট থেকে জি শুরু স্যার। হয়েছে। ওকে, তারপরে কন্ডিশন চেক করো এম এর। সবগুলোই তো এম এর নাকি? জি কিন্তু স্যার স্যার। ফুল ফুল বলে নাই, মানে এটা। ফুল বলে নাই, এম এর শুধু। এম এর আছে তো নাকি? জি জি স্যার। স্যার। ওকে, এরপর হচ্ছে হাইট বের করো। এই ট্রি এর হাইট কত? T1 এর হাইট কত? 4। 4। T2 এর? সেম 4। 5, ওই 1, 2, 3, 4। বা এইভাবেও করতে পারো, একটা, দুইটা, তিনটা, চারটা, এইভাবেও করা, যেভাবে করে কি। ওকে, T2, T3 লেভেল কত? 3। 3। 3। এবার আমাকে বলছে যে অল লিফ
মানে ওই ট্রি এর যতগুলা পাতা আছে, পাতা মানে এরপর আর কোনো নোড নাই, তাহলে সবগুলা পাতা হয় তোমার হাইট লেভেলে থাকবে অথবা হাইট -1-এ। তাহলে এইখানে চেক করে দেখো T1 এর সবগুলা পাতা কি 4 নাকি 3-তে আছে। এটা হলো 4 লেভেল আর এটা হলো 3 লেভেল। তাহলে টুতে টুতে কি আমার কোনো ইয়ে আছে? 1 এবং 2-তে কি আমার কোনো লিফ আছে? না স্যার। ও 2 তে নাই। 1-এ কোনো লিফ আছে? নাই স্যার। 2-তে কোনো লিফ আছে? না স্যার, 3 তে আছে। 3-তে আছে আর 4-এ আছে, তার মানে এটা কি? তাহলে এটাকে কি বলবো? এটাকে ব্যালেন্স ব্যালেন্স বলা ট্রি যায়। বলবো, কারণ আমার লিফ যে কয়টা আছে, লিফ আছে কয়টা এখানে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটাল 10টা লিফ আছে। 10টা লিফের মধ্যে 6টা হলো তোমার লেভেল 4-এ আর 4টা হচ্ছে লেভেল 3-তে। তার মানে এইচ অথবা H-1-এ আছে। তাহলে এটা বলবো ব্যালেন্স ট্রি। তারপরেরটা এসো, এটা হলো 4-এ আছে 2টা, 3-এ আছে 2টা, 2-এ লিফ আছে? না টি স্যার। টুতে T2-তে লেভেল 2-তে কোনো লিফ আছে কিনা? নাই স্যার। আমি তো স্যার দেখতেছি 3-এ আছে। 2টা লিফ কিভাবে স্যার T2-তে? কোথায়? স্যার আপনি যে বললেন 3-এ 2টা লিফ, কিভাবে স্যার T2-তে? T2-তে তিনটা তো। 2টা, এই যে একটা লিফ, এই যে একটা লিফ, ও 3টা, সরি 3টা। এটাই তো বলছি। হ্যাঁ 3টা, আর এখানে হচ্ছে 2টা। আর আছে লিফ? তো লেভেল টু স্যার তেও তো দুইটা আছে। লেভেল 2-তে আছে 2টা, তার মানে এটা ব্যালেন্স ট্রি হবে না। বুঝছি? জি স্যার, এবার বুঝছি। T3-তে সবগুলা লেভেল থ্রিতে। সবগুলো হাইট লেভেলে আছে, তার মানে এটা হচ্ছে ব্যালেন্স ট্রি। আমরা কি ব্যালেন্স ট্রি বুঝতে পারছি? জি স্যার। তাহলে T1 আর T3 হচ্ছে ব্যালেন্স ট্রি। আর কমপ্লিট এম এর ট্রি হচ্ছে তোমার ফুল এম এর ট্রি, যেখানে প্রত্যেকটা লিফ সেম লেভেলে থাকবে। আচ্ছা, এটা লাগবে না। এবার আসে অ্যাপ্লিকেশন অফ ট্রি। করছো এটা ডেটা স্ট্রাকচারে? জি স্যার। জি স্যার। এগুলোর তেমন কিছু নাই। এই যে এইভাবে করে হচ্ছে তোমার সার্চিংটা করা হয়। প্রথমে আগে আহ, তোমরা জানো যে ইফেক্টিভ সার্চিং এর ক্ষেত্রে প্রথম আগে ডাটাগুলোকে সর্ট করা হয়, সর্ট করার পরে তারপরে এই যে অনুযায়ী হচ্ছে খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে ট্রি ট্রাভার্সাল। আমরা তখন ট্রি শিখলাম, ট্রি এর অনেক কিছু দেখলাম, যে তোমার প্রপার্টিস গুলো দেখলাম। এখন হচ্ছে ট্রি ট্রাভার্সাল, মানে ট্রিতে আমরা ডাটাগুলো অ্যাক্সেস করব কিভাবে, বা কিভাবে ট্রিতে ভিজিট করবে। সেটা হচ্ছে যে আমাদের ট্রি এর যে নোটগুলো আছে, নোটগুলো ভিজিট করার জন্য বা রুটেড ট্রি এর যে ডেটাগুলো সেগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের কিছু প্রসিডিউর বা কিছু মেথড মেনটেন করতে হবে। তার মধ্যে যেটা একটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাড্রেস সিস্টেম হতে পারে, যেখানে আমরা প্রত্যেকটা নোটকে একটা করে লেভেল ঠিক করে দেব, নাম দিয়ে দেব। ঠিক আছে, নাম দিয়ে দিয়ে খুঁজে বের করতে পারবো। যেমন মনে করো রুটের লেভেল হচ্ছে 0, এর কে সংখ্যক চিলড্রেন আছে, মনে করো 1 থেকে কে পর্যন্ত। তাইলে এই প্রত্যেকটা নোডকে আমরা হচ্ছে লেভেল দিব হচ্ছে এ দিয়ে। দ্যাট মিনস A1 A2, এইভাবে করে এ কে সংখ্যক, এইভাবে করে হচ্ছে আমরা নাম দিতে পারি। নাম দিয়ে দিয়ে আমরা তখন ডাটাগুলোকে ট্রাভেল করে করে খুঁজে খুঁজে বের করতে পারি। এটা একটা সিস্টেম হইতে পারে।
যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেখো, প্রথমটা হচ্ছে 0, তারপরে দেখো 1 2 3 4 5, তারপরে 1 এর হচ্ছে 1.1 1.2 1.3, 3 এর হচ্ছে 3.1 3.2, তারপর 3.11। মানে বইয়ে তোমাদের যেভাবে দেখবা যে ইয়েগুলো থাকে, কন্টেন্ট গুলো যেভাবে থাকে, চ্যাপ্টার 1 এর মনে করো 1.1 টপিক, তারপরে 1.2 1.3 এইভাবে করে করা থাকে। এইটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাড্রেসিং সিস্টেম। এইভাবে হচ্ছে এক ধরনের অ্যাড্রেসিং হতে পারে। তাহলে তুমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা যে ধরো আমার যদি বলা থাকে যে 3.1.3, তার মানে তুমি খুব ইজিলি বুঝতে পারতেছো যে প্রথমটা যেটা সেটা হচ্ছে তোমার 3 নম্বর নোড, 3 নম্বর নোডের ফার্স্ট চাইল্ডের 3 নম্বর চাইল্ড। এটা একদম এক্স্যাক্টলি একটা নোড থেকে আমরা ইজিলি বের করতে পারি যে কিভাবে এখানে আসছে। বা ধরো এটা আছে, এটা মানে হচ্ছে রুট নোডের পরে হচ্ছে 3 নম্বর নোড, তারপরে তার ফার্স্ট চাইল্ড, তারপরে ফার্স্ট চাইল্ডের হচ্ছে সেকেন্ড, সেকেন্ড চাইল্ডের আবার হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো 3 নম্বর নোড, 1 নম্বর, 1 নম্বরের হচ্ছে 2, 2 নম্বরের হচ্ছে 2 নম্বর। এইভাবে করে হচ্ছে আমরা রুট থেকে এইভাবে ডাটাটাকে ট্রাভেল করে আসতে পারি। এটাকে বলা হচ্ছে ডাটা ট্রাভার্সাল টেকনিক, তার একটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম। এটা কি বোঝা গেছে ইউনিভার্সালটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, প্রি অর্ডার পোস্ট অর্ডার দরকার নাই, আমরা যেটা লাগবে হচ্ছে স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি কই? স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রিটা কি একটু দেখো। মনে করো যে একটা গ্রাফ দেওয়া আছে, জি সিম্পল গ্রাফ। তাহলে সেই গ্রাফের যে স্প্যানিং ট্রি সেটা হবে হচ্ছে ওই গ্রাফের একটা সাবগ্রাফ, যেখানে ট্রি এর যতগুলো নোড আছে প্রত্যেকটা নোড ওই গ্রাফের ভিতরে আছে। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারিনি। যেটা হচ্ছে, মনে করো জি হচ্ছে একটা গ্রাফ। গ্রাফ মানে আমরা জানি যে নোড থাকবে এবং নোডগুলোর কানেক্টেড এজ থাকবে। মনে করো সেখানে 5টা নোড আছে। এখন জি এর স্প্যানিং ট্রিটা হবে ওই জি এর থেকে আমি একটা সাবগ্রাফ তৈরি করব, যে সাবগ্রাফের ভিতরে ওই 5টা নোডই থাকবে। ঠিক আছে? ওই জি এর যে 5টা নোড, সেই 5টা নোড নিয়ে আমি একটা সাবগ্রাফ বানাবো, সেই সাবগ্রাফটা হবে একটা ট্রি। সেই ট্রিটাকে বলা হচ্ছে স্প্যানিং ট্রি। যেমন উদাহরণ দেখো, যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, জি বলছে ফাইন্ড এ স্প্যানিং ট্রি অফ জি। এই জি যে গ্রাফটা আছে এই গ্রাফের একটা স্প্যানিং ট্রি বের করতে বলছে। তাহলে এখানে দেখো তো নোট কয়টা আছে, নাম্বার অফ নোট কয়টা এই গ্রাফে? 7টা। 7টা নোট আছে। তাহলে আমাকে এই 7টা নোট নিয়ে হচ্ছে আমি একটা ট্রি বানাবো, যেটা হবে হচ্ছে স্প্যানিং ট্রি। তাহলে কিভাবে তৈরি করবো? প্রথমে কি বলছে দেখো, বলছে রিমুভ অ্যান এজ ফ্রম এনি সার্কিট। দ্যাট মিনস তোমার এখানে যদি সার্কিট থাকে, সেই সার্কিটের এজটাকে রিমুভ করতে হবে। আছে এখানে? জি স্যার। তার মানে যতগুলা সার্কিট নোড থাকবে প্রত্যেকটা সার্কিট নোডকে তোমার এখানে রিমুভ করতে হবে। তাহলে প্রথমে দেখো কি করছে, এ থেকে ই এর যে নোডটা আছে এটাকে রিমুভ করা হয়েছে। ঠিক আছে, কারণ এখানে একটা সার্কিট নোড চলে আসে। ওকে, তারপরে ই এর সাথে এফ এর যেটা আছে এটাকে রিমুভ করা হয়েছে। তারপরে হচ্ছে সি এর সাথে জি এর। তাহলে 3টা নো এজ কে বা 3টা লাইনকে রিমুভ করার পরে তারপরে তোমার যে গ্রাফটা আসছে সেটা হয়ে গেল হচ্ছে তোমার একটা স্প্যানিং ট্রি। তার মানে স্যার হচ্ছে এটা তোমার, কি ইচ্ছা মতন রিমুভ করা যাবে? মানে তোমার ইচ্ছা মতো বলতে হচ্ছে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এখানে সার্কিটটা কিভাবে কিভাবে আসে। সেই সার্কিটটা আসার যে নোটগুলো সেই নোটগুলোকে বাদ দিতে হবে। এখন তুমি কথার কথা ধরো বিএফ বাদ দিলা, বিএফটা দেখা গেল যে আমার সার্কিট তৈরিতে এটার কোনো ভূমিকাই নেই। তাহলে এটা বাদ দিয়ে কোনো লাভ হবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। যেমন ধরো যে তুমি কিভাবে কিভাবে সার্কিট হয়, এ থেকে ই, ই থেকে জি,
তারপরে এইভাবে করে ঘুরে আবার এতে আসা যায়। তার মানে এখানে তোমার হচ্ছে এই নোটটাকে বাদ দিছে, এই নোটটাকে বাদ দিছে, তাহলে মানে প্রথমে এইটাকে বাদ দিছে, তাহলে এই দিক দিয়ে আর ঘুরে আসার সম্ভাবনা নাই। হিসাব করে দেখো, যদি এই নোটটা বাদ দাও তাহলে তোমার এই দিক দিয়ে আসার সম্ভাবনা নাই। আর কিভাবে সার্কিট হয়? আর সার্কিট হয় হচ্ছে এইভাবে। ঠিক আছে? জি স্যার। এখন তুমি এইখানে হচ্ছে ইআরএফ পরের নোটটাতে বাদ দিছে, তারপরে ইআরএফ বাদ দেওয়ার পর যেটা আসছে এইখানে দেখো যে আবার একটা সার্কিট চলে আসে এখানে, এই যে লুপ চলে আসে। এই লুপটাকে বাদ দেওয়ার জন্য তারপরে হচ্ছে তোমার এই পাশে যে নোটটা এটাকে বাদ দিছে, তার মানে এইখানে দেখো আর কোনো লুপ নাই। মানে মোট কথা এখন এই লুপটাকে বাদ দেওয়ার জন্য তুমি হিসাব করে দেখবা যে কোন নোটটাকে বাদ দিলে আমার লুপটা থাকে না, সেই নোটটাকে হিসাব করে বাদ দিয়ে দিবা। ঠিক আছে? সলিউশনটা হচ্ছে স্প্যানিং ট্রির যে তোমাকে একটা এজ রিমুভ করতে হবে যে কোনো সার্কিটের। তার মানে তোমার যদি একটা লুপ থাকে, লুপ থাকলেই সেই নোটটাকে বাদ দিবা, এবং এই জিনিসটা রিপিট হবে যখন তোমার ওই ট্রি এর ভিতরে বা ওই গ্রাফের ভিতরে কোনো নোট অবশিষ্ট না থাকবে, মানে কোনো সার্কিট বা কোনো লুপ যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বাদ দিয়ে যেতে হবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি তাহলে তোমার এখানে জি যেই নোটটা আছে তাহলে তার চারটা স্প্যানিং ট্রি তৈরি হবে। এই হচ্ছে চার ধরনের স্প্যানিং ট্রি, মানে তুমি তোমার ইচ্ছা মতো তুমি নোট বাদ দিতে পারো। ঠিক আছে? বাদ দিলে বলছে যে এরকম চার ধরনের ট্রি তৈরি হবে। ক্লিয়ার বিষয়টা? স্প্যানিং ট্রি কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এরপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রির ক্ষেত্রে তোমার যে গ্রাফটা লাগবে সেই গ্রাফটা হচ্ছে কানেক্টেড ওয়েটেড গ্রাফ। কানেক্টেড মানে হচ্ছে যে গ্রাফগুলোর যে নোড সেই নোডগুলো সব কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটা নোডের হচ্ছে ওয়েট দেওয়া থাকবে। তার মানে আমার যে ইয়ে থাকবে তোমার কানেক্টেড, দুইটা নোডের কানেক্টেড যে এজ গুলো বা লাইন গুলো থাকবে প্রত্যেকটার ওয়েট হবে হচ্ছে অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে সেইখান থেকে হচ্ছে আমি যেহেতু ওয়েট না থাকলে আমি ম্যাক্সিমাম মিনিমাম হিসাব করতে পারবো না, এই জন্য হচ্ছে আমাকে অবশ্যই এখানে ওয়েট অ্যাসাইন করা থাকতে হবে। ওয়েট অ্যাসাইন করা থাকলেই আমি মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করতে পারবো। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রিটা হচ্ছে একটা গ্রাফ জি এর মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে একটা স্প্যানিং ট্রি যেখানে স্মলেস্ট সাম অফ ওয়েট অফ ইটস এজ। তার মানে এজ গুলার যে ওয়েট গুলো দেওয়া আছে এই ওয়েট গুলার যোগ করলে যেইটার যোগফলটা সবচেয়ে ছোট হবে সেটাকে বলা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন মনে করো যে এইখানে একটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে জি। তো এইখানে বলছে যে মিনিমাম স্প্যানিং ট্রিটা কত সেটা বের করতে হবে। তো এখানে খেয়াল করে দেখো, প্রথমে যে কাজটা করা হচ্ছে এখানে দেখো যে এই নোডের মিনিমাম ওয়েট দেখো দেওয়া আছে কত, 1। ওয়েট হচ্ছে 1, মিনিমাম বলতে এটার ওয়েটটা হচ্ছে 1। তারপরে দেখো এ এবং বি, এইটার ওয়েট দেওয়া আছে হচ্ছে 2। তারপরে দেখো এফ এবং জে, এইটার ওয়েট হচ্ছে 2। তারপরে এ থেকে ই, এইটার ওয়েট হচ্ছে 3। আই এবং জে, এইটার ওয়েট হচ্ছে 3। 3, তারপরে 2, 1, 3, 3, 1। দেখা গেছে? এটা বুঝতে পারছো কি? আরেকটা আছে। আচ্ছা, 10টা 11টা টোটাল। এখানে লাইন কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা, 11টা আছে। তার মানে হচ্ছে এইখানে তোমাকে যে কাজটা করতে হবে যে
এই সবগুলা যদি যোগ করো, যোগ করলে এইটার ভ্যালু হবে 24, যেটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণ ভ্যালু বা সবচেয়ে কম পরিমাণ ওয়েট। তার মানে এইখানে যে গ্রাফটা আছে, এই গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রিটা হচ্ছে এইখানে যে রেড কালারের লাইনগুলো আছে, এই লাইনটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। আমি কি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারছি? কিভাবে আসছে আমি বোঝাচ্ছি পরে। জাস্ট মিনিমাম স্প্যানিং ট্রি কি এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে আমি এই ওয়েট গুলো কিভাবে হিসাব করে নিলাম। তো প্রথমে এখানে ডেফিনেশনে দেখো, আমি আগেই বলছি যে তোমার স্মলেস্ট সাম অফ ওয়েট হবে স্মলেস্ট সাম। এখন এটা কিভাবে করবে তার জন্য একটা অ্যালগোরিদম আছে যেটাকে বলা হচ্ছে পিমস অ্যালগোরিদম। পিমস অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদমটা একটু খেয়াল করো। অ্যালগোরিদমটা হচ্ছে টিটা হচ্ছে মিনিমাম ওয়েট অফ দ্য এজ। তার মানে তোমার একটু আগে যে গ্রাফটা দেখছো, এখানে এর সাথে 2-3টা নোডের কানেকশন আছে। তাহলে এর মধ্যে যে নোডগুলো আছে তার মধ্যে মিনিমাম যে ওয়েটটা সেটাকে বলা হচ্ছে আমার টি। তাহলে ফর আই ইকুয়াল টু n-2, তার মানে এখানে আমি একটা কাউন্টার নিলাম, 1 থেকে n-2 পর্যন্ত হবে বিগিন ই। ইটা কি? ইটা হচ্ছে এজ অফ দ্য মিনিমাম ওয়েট ইনসিডেন্ট টু এ ভার্টেক্স ইন টি। তার মানে একটা নোডের ক্ষেত্রে যে লাইনগুলো আসতেছে সেই লাইনগুলোর মধ্যে বা যে লাইনগুলো বের হচ্ছে সেই লাইনগুলোর মিনিমাম ওয়েটটা কত সেটাকে নিতে হবে। ঠিক আছে? অ্যান্ড নট ফর্মিং এ সিম্পল সার্কিট ইন টি। এটাকে এখানে কোনো সার্কিট বা কোনো লুপ ফরম্যাট মানে লুপ তৈরি করা যাবে না। লুপ তৈরি করা ছাড়া ওই যে নোটগুলো কানেক্টেড তার মধ্যে মিনিমাম যে ওয়েটটা সেটাকে নিতে হবে। তারপরে বলছে টি উইথ ই এডেড, তারপরে ওই এজের ভ্যালুটার সাথে টি এর ভ্যালুটা যোগ করতে হবে। এইভাবে করে শেষ পর্যন্ত যোগ করে করে শেষ পর্যন্ত যেটা আসবে সেটাকে বলা হচ্ছে তোমার ওই স্প্যানিং ট্রি এর মিনিমাম স্প্যানিং ট্রি এর ভ্যালু। এটাকে বলা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম। এখন কিভাবে আসছে সেটা আমরা একটু দেখি। প্রথমে এইখানে দেখো যে তোমার যে নোটগুলো আছে নোটগুলোর ভিতরে প্রথমে তোমার স্টার্টিংটা শুরু করছে হচ্ছে বি থেকে। কারণ এখানে দেখো এর সাথে যে নোটগুলো কানেক্টেড আছে ই বি, এই সারাউন্ডিং এর ভিতরে মানে এই লুপটার ভিতরে তোমার সবচেয়ে কম ওয়েট হচ্ছে বি এর সাথে এফ এর। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। প্রথম যে লুপটা, প্রথম যে সার্কিটটা আছে এই সার্কিটে প্রথমে সবচেয়ে কম যে ওয়েটটা সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? ওকে, সেকেন্ড জি স্যার। তারপরে এইটা। ঠিক আছে? এটাকে বুঝছো? জি স্যার। ওকে, এখন দেখো আমার এই বি এর সাথে এফ এর এবং এর সাথে বি এর নিলাম এই লুপের ভিতরে। এখন বাকিগুলা কিন্তু বেশি, তখন এখন এইগুলা নিতে পারবো না। এবার পরের লুপটায় আসো। এই লুপে দেখো তো সবচেয়ে বেশি সবচেয়ে কম কোনটা আছে? এফ জে। এফ জে। এরপর এফ জে নেওয়া হয়েছে, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আরো বেশি। বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা এবারে কি করব? ওদের মতো না, আমাদের মতো করে করি। যাওয়া আসতেছে। ওকে, তাহলে এই প্রথম যে লুপটা আছে সেটাতে দেখো প্রথমে এইটা নিলাম, তারপরে এইটা নিলাম, এরপরে যেহেতু এগুলো বেশি তারপরে এই লুপের ভিতরে এইটাকে নিলাম। আচ্ছা, এরপরে আর কোন লুপ আছে? এই লুপ আছে, এই লুপ আছে, এই লুপ আছে, এই লুপ আছে, আরো 4টা লুপ আছে। এখন ওরা নেক্সট যেটা নিছে সেটা হচ্ছে এর সাথে যেটা আছে এর সাথে ইয়ের 3। এখন আমি এইটা নিতে পারবো না, তাহলে আমার এটা লুপ হয়ে যাবে।
ইএফ নেওয়া যাবে না, ইএফ নিলে আমার এটা লুপ হয়ে যাবে। আমার কন্ডিশনে বলা আছে যে লুপ মেনটেন করা যাবে না। তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি এখান থেকে স্টার্ট করলাম 1, তারপরে প্লাস এইটা করলাম 2, কত হলো 3, তারপরে প্লাস এইটা 2, 5, তারপরে এই নেওয়া হয়েছে 5 আর 3 হচ্ছে 8। এরপরে IJ, এই লুপের ক্ষেত্রে, এই লুপের মধ্যে 3 আইজে। ওকে, এখন এইটাও নিতে পারবো না, এইটাও নিতে পারবো না, কারণ আমার এখানে নিলে এটা লুপ হয়ে যাবে। তাহলে এই দুইটা লুপের কাজ শেষ। এই লুপের থেকে এই দুইটা লুপের ক্ষেত্রে আমার আর নেওয়ার কিছু নাই। ঠিক আছে, আমি যদি এটাকে কনসিডার করি, এটা 1, 2, ধরো 3, 4, 5, 6। এখন এইভাবে যদি আমি হিসাব করি তাহলে এর মধ্যে থেকে আমার আর নেওয়ার কিছু নাই। ওকে, এবার 3 নম্বর লুপের মধ্যে আসো। এই হচ্ছে 3, তারপরে এটা হচ্ছে 2, তারপরে এখানে হচ্ছে 1, 3, 3, 1। তাহলে এইখানে দেখো এইটা বাদ দিছে, তাহলে এই লুপটা হবে না। এখানে এইটা বাদ দিছে, এই লুপটা হবে না। এখানে এইটা বাদ দিছে, এই লুপটা হবে না। দ্যাট মিন্স এই দুইটা বাদ দেওয়া হয়েছে, এই লুপটা হবে না। তার মানে এখানে সবগুলো লুপকে অ্যাভয়েড করে তোমার এই কাজটাকে ডিফাইন করা হয়েছে। তার মানে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলোকে যদি যোগ করি তাহলে তো এটা সর্বনিম্ন হবে 24। এছাড়া তুমি যদি অন্য কোনো লাইন নাও, এটা 24-এর চেয়ে অলওয়েজ সবসময় দেখবে যে বেশি আসবে। আমি এটা, এই স্প্যানিং ট্রিটা তোমাকে আরেকটা অ্যালগোরিদম দিয়ে আমি ক্লিয়ার করে দিব, ওইটা দিয়ে তুমি ইজিলি বুঝতে পারবে। জাস্ট হচ্ছে আইডিয়াটা বুঝাইলাম এটাই, যে মিনিমাম স্প্যানিং ট্রির কনসেপ্টটা হচ্ছে এটাই, যে আমার ট্রি, যে এজের যে ওয়েট গুলো আছে এগুলাকে যোগ করলে সবচেয়ে মিনিমাম ভ্যালু আসবে। আচ্ছা স্যার, তাহলে তো এটার ফেস ডিফারেন্ট হওয়ার কোনো চান্স নেই। ফেস বলতে? মানে স্যার ট্রিটার কথা বলতেছি। হ্যাঁ, সেটা চেঞ্জ হতে পারে, এটা বেসড অন দ্য অ্যালগোরিদম। যেমন এরপরে দেখো আরেকটা আছে যে ক্রুশকাল অ্যালগোরিদম। ক্রুশকাল অ্যালগোরিদমে যেটা করা হয়েছে, প্রথমে আস্তে আস্তে স্মলেস্ট থেকে বড়র দিকে গেছে। যেমন দেখো প্রথমে হচ্ছে সে 1 গুলাকে আগে নিছে, 1 গুলা কোথায় কোথায় আছে দেখছো? 1 গুলা প্রথমে নিছে, তারপরে হচ্ছে 2 গুলাকে নিছে, তারপরে হচ্ছে 3 গুলাকে নিছে। তাহলে আগেরটার চেহারা আর এটার চেহারা কি একই? না স্যার, কিন্তু এটা তো ক্রুজ কালের জন্য এটা ডিফারেন্ট। হ্যাঁ, মানে স্প্যানিং ক্ষেত্রে কিন্তু হচ্ছে সেম। কন্ডিশনটা হচ্ছে আমার ওয়েটটা অলওয়েজ মিনিমাম হতে হবে। ওইটারও 24, এটারও 24। এটাই হচ্ছে মেইন কন্ডিশন। চেহারা যাই হোক, তোমার ওয়েটটা মিনিমাম হতে হবে। এটা এই জন্য এটাকে বলা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। স্যার 6 নম্বর লুপে LH নেওয়া যাবে না স্যার? 3 দিয়ে আসছে 6 নম্বর এইচ? লুপটাতে। হ্যাঁ স্যার, 3, ওটা নেওয়া লুপ যাবে না? হয়ে যাবে। ওইটা যদি, না ওইটা যদি, আচ্ছা ও বুঝছি আমি, ও কি বলছে, বলছে যে এইটা নিতে। এইটা যদি নেয়, এইটা নিলে তোমার ওয়েট হয়ে যাবে তখন 27। ও আচ্ছা। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? জি স্প্যানিং স্যার ট্রিটা তাহলে আমি বুঝছি। স্যার আবার আপনার একটু কোশ্চেনটা ডিসকাস কিভাবে করবো। হবে? স্প্যানিং ট্রিটা আমি আর একটু আবার ডিসকাস করবো। জাস্ট হচ্ছে যে তোমরা কনসেপ্টটা বুঝে নাও যে মিনিমাম স্প্যানিং ট্রিতে হচ্ছে আমার ওয়েটটা মিনিমাম হতে হয়। এটা কিভাবে বের করে আমি ইজিলি হচ্ছে, আমার আরেকটা ইয়ে আছে, আরেকটা স্লাইড আছে, ওইখান থেকে আমি ক্লিয়ারলি তোমাদেরকে দেখাবো। আজকে জাস্ট হচ্ছে ট্রিটা শুধু ইন্ট্রোডিউসড হও। এখানে তোমাদের প্র্যাকটিস করার বিষয়টা হচ্ছে বইয়ের এক্সারসাইজে যাবা, বিভিন্ন ধরনের ট্রি এর ছবি দেওয়া থাকবে, তোমাদেরকে যেটা ফাইন্ড আউট করতে হবে ওইটার আলোকে দেখবা যে 10টা 11টা কোশ্চেন দেওয়া আছে, যে ওই গ্রাফের রুট কোনটা, অ্যানসেস্টর কোনটা, লিফ কোনটা, লেভেল কোনটা, হাইট কোনটা, এরকম বের করা 10টা 11টা কোশ্চেন দেওয়া থাকে। ওই জিনিসটা তোমার প্র্যাকটিস করবা, ওই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে। এবং তার সাথে এরকম স্প্যানিং ট্রির একটা গ্রাফ দেবো, গ্রাফ দিয়ে বলবো যে ফাইন্ড আউট করো যে একটা গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রির ওয়েটটা কত এবং তার গ্রাফটা কিরকম আসবে। এই দুই টাইপের কোশ্চেন তোমার এই চ্যাপ্টার থেকে আসবে। তো তোমরা যেটা করবা যে ওই বইয়ের এক্সারসাইজ থেকে ওই ট্রি এর ডায়াগ্রামটা দিয়ে 10টা যে কোশ্চেন আছে সেটা সলভ করবা, যে রুট কোনটা, অ্যানসেস্টর কোনটা, ডিসেন্ডেন্ট কোনটা, চাইল্ড কোনটা, হাইট, লেভেল,
এই জিনিসগুলো দেখবা। আর এটা আমি নেক্সট ক্লাসে আবার একটু কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তাহলে আজকে যতটুকু পড়া হয়েছে এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। রেকর্ডিং অফ। স্যার